আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ইংলিশ ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ফ্রেজ। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। চলো আমরা শুরু করি। পার্টস অফ এ সেন্টেন্স। তোমরা ভাবছো ফ্রেজের সাথে পার্টস অফ সেন্টেন্স কেন? আসলে ফ্রেজটাকে ভালো করে বোঝার জন্য আমাদের পার্টস অফ সেন্টেন্সটা একটু দেখে নেওয়া দরকার। আসলে যে এই যে সেন্টেন্সের পার্টগুলো কি কি, চলো আমরা একটু দেখি। দেখো প্রথম সেন্টেন্সটি, মিনা রিডস বুকস ডেইলি। এই যে একটা সেন্টেন্স, মিনা রিডস বুকস ডেইলি, মিনা প্রতিদিন তার বইগুলো পড়ে। তাহলে এই সেন্টেন্সের আমাদের এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে আমাদের কি কি পার্ট রয়েছে আমরা পার্টগুলো একটু দেখি। প্রথমে মিনা, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। রিডস, এটা হচ্ছে আমাদের ভার্ব। বুকস, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এবং ডেইলি, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল। তোমরা জানো মিনা সাবজেক্ট। আমরা জানি যে সাবজেক্টে কোনো নাউন বা প্রোনাউন বসে, অর্থাৎ আমাদের যে পার্টস অফ স্পিচ রয়েছে 8 প্রকার, এই 8 প্রকারের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট হতে হলে অবশ্যই নাউন বা প্রোনাউন হতে হবে। তাহলে দেখো মিনা, মিনা যেহেতু একটা নাম, একটা নাউন, তাই এটি আমাদের সাবজেক্ট। এবং রিড, এটা হচ্ছে ভার্ব। ভার্ব মানে কোনো কাজ করা বোঝায়, এটা তো বুঝতেই পারছো তোমরা, অর্থাৎ যে সকল ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটাই ভার্ব। তাহলে রিড মানে পড়া, একটা কাজ বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে ভার্ব। এবং মিনা, এই যে সাবজেক্টটা, আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে আমাদের এস বাই এস বসবে, এবং সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। তাহলে মিনা রিডস বুকস ডেইলি, এটি এই যে ডেইলি মানে প্রতিদিন পড়ে, এই ডেইলি এই যে প্রতিদিনের কাজ, নিয়মিত কাজ, প্রতিদিনের কাজ, হ্যাঁ, অভ্যাসগত কাজ, এরকম যদি বোঝায় তবে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করেছি। তাহলে তোমরা বুঝতেই পারছো মিনা হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব, বুকস এটাও যেহেতু নাউন তাই এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এবং ডেইলি, ডেইলি হচ্ছে অ্যাডভার্বিয়াল। তোমরা জানো অ্যাডভার্বিয়াল কেন হয়? আমরা যখন ভার্বের কাছে প্রশ্ন করতে পারি যে কখন, কোথায়, কিভাবে, কেন, এবং এই প্রশ্নের উত্তর যখন আমরা পাই তখন সেটা হয় অ্যাডভার্বিয়াল। অর্থাৎ আমরা রিডসের কাছে যদি প্রশ্ন করি, রিডস মানে হচ্ছে পড়া, কখন পড়ে, কোথায় পড়ে, কিভাবে পড়ে, কেন পড়ে, এই 4টা প্রশ্নের উত্তর যদি আমরা করি তাহলে আমরা যে উত্তরটা পাবো, যে কোনো উত্তর পেলেই সেটা হবে অ্যাডভার্বিয়াল। যেমন ডেইলি, মিনা কখন পড়ে? ডেইলি পড়ে, নিয়মিত পড়ে। কিভাবে পড়ে? নিয়মিত পড়ে, প্রতিদিন পড়ে, ডেইলি পড়ে। তাহলে এই যে ডেইলি, এইটুকু হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল। চলো আমরা আরেকটা সেন্টেন্স দেখি। দেখো আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখি। উই মেড প্লিজ ইউনাইটেডলি। প্লিজ মানে হচ্ছে প্রতিজ্ঞা করা বা শপথ করা। ইউনাইটেডলি মানে সমবেত হয়ে, সম্মিলিত হয়ে, একত্রিত হয়ে। তাহলে দেখো এখানে আমরা দেখি উই, উই হচ্ছে আমাদের সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, প্লিজ এটা হচ্ছে অবজেক্ট, এবং ইউনাইটেডলি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল। তাহলে আমরা দুইটা সেন্টেন্স দেখলাম, দুইটা সেন্টেন্সই দেখলাম আমাদের 4টা পার্ট রয়েছে, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল। তবে এখানে একটা কথা তোমাদের বলে নেই যে সব সেন্টেন্সে কিন্তু অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল অথবা অবজেক্ট কমপ্লিমেন্ট যে থাকবে ব্যাপারটা এমন নয়। যদি ন্যূনতম সাবজেক্ট এবং ভার্ব থাকে তাহলে কিন্তু সেন্টেন্স হবে। অনেকেই বলে যে না, সাবজেক্টও তো থাকে না। না, সেটা আসলে ভুল। হ্যাঁ, তোমরা বলতে পারো যে ইম্পারেটিভ সেন্টেন্সে তো সাবজেক্ট থাকে না, বিষয়টা তা নয়। সেখানেও সাবজেক্ট আছে, সেখানে ইউ উহ্য থাকে, অর্থাৎ লুকানো থাকে। সো আমরা এটা বলতে পারি যে সাবজেক্ট এবং ভার্ব ছাড়া কখনোই একটা সেন্টেন্স হতে পারে না। তাই আমরা নিশ্চিত রূপে বলতেই পারি যে সাবজেক্ট এবং ভার্ব থাকতেই হবে। তবে এরপরে এই যে অবজেক্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল এবং কমপ্লিমেন্ট, এই অংশগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু আমাদের প্রথমে অবশ্যই ভালো করে বুঝতে হবে যে আমাদের সেন্টেন্সের মধ্যে কোন কোন পার্টগুলো আসলেই রয়েছে আর কোন কোন পার্টগুলো নেই। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল কোনটা আছে আর কোনটা নেই, কোন কোন অংশটা আছে সেটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। চলো আমরা একটু বড় করে আরেকটা সেন্টেন্স দেখি। যেমন দেখো, লুক এট দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটা আমরা দিকে দেখো। দ্য পাকিস্তানি আর্মি হ্যাড বিন কিলিং আনআর্মড ইনোসেন্ট বাঙালিস অন দ্য 25 মার্চ 1971।
অর্থাৎ দেখো এইখানে আমাদের সেন্টেন্সটা কিন্তু অনেক বড়। শুরুর সেন্টেন্সটা ছিল মিনা রিডস বুকস ডেইলি এবং পরের সেন্টেন্সটা ছিল উই মেড প্লিজ ইউনাইটেডলি। কিন্তু এই সেন্টেন্সটা দেখো অনেকটা বড় সেন্টেন্স, অনেক ওয়ার্ড জড়িত আছে। দ্য পাকিস্তানি আর্মি অর্থাৎ পাকিস্তানি সেনারা, সৈন্যরা হ্যাড বিন কিলিং, এই সেন্টেন্সটি আমরা বোঝানোর জন্য বানিয়েছি। হ্যাড বিন কিলিং, তারা হত্যা করছিল। আনআর্মড, আনআর্মড মানে তোমরা বুঝতেই পারছো যার সাথে কোনো অস্ত্র শস্ত্র নেই। ইনোসেন্ট, ইনোসেন্ট মানে নিষ্পাপ, ভালো মানুষ। বাঙালিস অর্থাৎ আমাদের বাঙালিদেরকে বোঝানো হচ্ছে। অন দ্য 25th মার্চ 1971 অর্থাৎ 1971 সালের 25শে মার্চে পাকিস্তানি সৈন্যরা আমাদের অস্ত্রহীন সাধারণ নিষ্পাপ মানুষদেরকে হত্যা করছিল। হ্যাড বিন কিলিং, তারা হত্যা করছিল। সেন্টেন্সটাকে বোঝানোর জন্য আমাদের সুবিধার স্বার্থে আমি এইভাবে সাজিয়েছি। তাহলে এবার আসো দেখি এখানে কি কি আছে। যেমন দেখো দ্য পাকিস্তানি আর্মি, এইটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট। হ্যাড বিন কিলিং, দেখো কিলিংটা হচ্ছে যদিও আমাদের ভার্ব, কিন্তু কিলিং এর সাথে অক্সিলারি ভার্ব রয়েছে হ্যাড বিন। তাহলে এই যে হ্যাড বিন কিলিং, এই যে তিনটা ওয়ার্ড, এই তিনটাকে কি আমরা আলাদা আলাদা ওয়ার্ড বলবো, আলাদা আলাদা পার্টস অফ স্পিচ বলবো? আসলে ঠিক না, এই তিনটাই হচ্ছে আমাদের ভার্ব। একইভাবে আনআর্মড ইনোসেন্ট বাঙালিস, তাহলে আনআর্মড ইনোসেন্ট বাঙালিস এই তিনটা মিলিয়ে আমাদের অবজেক্ট। এবং শেষের যে পাঁচটা ওয়ার্ড অন দ্য 25th মার্চ 1971, এই যে পুরোটাই হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল। এবার এসো আমরা একটু চিন্তা করি। দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ টম অ্যান্ড জেরি কার্টুনের। আমরা দেখি টম অ্যান্ড জেরি কার্টুন ইজ আ পপুলার শো। টম অ্যান্ড জেরি কার্টুন হচ্ছে একটা জনপ্রিয় একটা প্রদর্শনী বা একটা শো বা একটা প্রোগ্রাম। তাহলে এই সেন্টেন্সে দেখো টম অ্যান্ড জেরি কার্টুন, এই পুরোটাই কিন্তু একটা বিষয়কে বোঝাচ্ছে, অর্থাৎ এই পুরোটা মিলেই কিন্তু সাবজেক্ট। তাহলে এই যে পুরোটা বিষয় যেহেতু একটা বিষয়কে বোঝাচ্ছে, তাই এইটুকু হচ্ছে আমাদের ফ্রেজ। তোমরা কি বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 2 নাম্বারটা দেখি পিপল অফ বাংলাদেশ আর পিসফুল। তাহলে আরটা হচ্ছে ভার্ব এবং আর এর পূর্বে যেটুকু আছে পিপল অফ বাংলাদেশ, তাহলে এই যে দেখতে পাচ্ছি আমরা পিপল অফ বাংলাদেশ, এইটুকু হচ্ছে আমাদের ফ্রেজ। এরপরে আমরা দেখি মার্চ ইজ আ মান্থ অফ আনফরগেটেবল মেমোরিজ। তাহলে মার্চ হচ্ছে আমাদের সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আ মান্থ একটি মাস, অফ আনফরগেটেবল মানে ভোলার মতো নয়, মেমোরিজ স্মৃতিসমূহ। তাহলে মার্চ হচ্ছে এমন একটা মাস যে মাসে আমাদের অসংখ্য স্মৃতি রয়েছে এবং যেগুলো ভোলার মতো নয়। তাহলে এই সেন্টেন্সে দেখো এ মান্থ অফ আনফরগেটেবল মেমোরিজ, এই অংশটুকু হচ্ছে আমাদের ফ্রেজ, কারণ এই অংশটুকু একটা বিষয়কে বোঝাচ্ছে, একটা গুচ্ছ, একটা দল, একটা গ্রুপে কাজ করছে। এই অংশটুকু হচ্ছে একটা অংশ, যদিও এখানে ওয়ার্ড রয়েছে 5টি, কিন্তু এরা একটি গ্রুপ, একটি দল, তাই এইটুকু হচ্ছে আমাদের ফ্রেজ। আমরা শেষে আরেকটা দেখি মিস্টার তাসিন উইল হ্যাভ বিন ওয়াচিং আ মুভি ফর 3 আওয়ার্স। তাহলে দেখো মিস্টার তাসিন এইটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট, উইল হ্যাভ বিন ওয়াচিং, এই যে চারটা উইল হ্যাভ বিন ওয়াচিং, এই যে চারটা ওয়ার্ড, এই চারটা ওয়ার্ড হচ্ছে আমাদের ভার্ব। আ মুভি হচ্ছে আমাদের অবজেক্ট, ফর 3 আওয়ার্স এইটুকু হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল। কিন্তু এই যে উইল হ্যাভ বিন ক্যাচিং, এই যে এখানে চারটা ওয়ার্ড, এই চারটা ওয়ার্ড মিলেই কিন্তু আমাদের ফ্রেজ, এই চারটা ওয়ার্ড হচ্ছে আমাদের একটি ফ্রেজ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আসলে ফ্রেজটা কি। আমরা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি আসলে ফ্রেজটা কি, হোয়াট ইজ ফ্রেজ। আমরা একটু ইংলিশে দেখি। ইন ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামারে আ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ 2 or more ওয়ার্ডস। আমরা এইটুকু দেখি, ওয়ার্ড পর্যন্ত দেখি, আর ইংলিশ গ্রামার এটুকু বাদ দিই। ইন ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামারে কমার পর থেকে দেখি আ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ 2 or more ওয়ার্ডস, ওয়ার্ডস পর্যন্ত দেখি প্রথম লাইনে। তাহলে এ ফ্রেজ হলো এ গ্রুপ, একটি গ্রুপ অফ 2 or more ওয়ার্ডস, 2 অথবা 2 এর বেশি শব্দ বা ওয়ার্ডের গ্রুপ। তাহলে ফ্রেজ কি আবার দেখি, ফ্রেজ ইজ এ গ্রুপ, ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ, একটা দল, একটা গুচ্ছ, হ্যাঁ, এক গুচ্ছ শব্দ, অর্থাৎ এই যে শব্দের গুচ্ছ যেখানে 2টা বা তার বেশি ওয়ার্ড থাকতে পারে। এর পরের লাইনে দেখি ফাংশনিং অ্যাজ আ মিনিংফুল ইউনিট, ইউনিট পর্যন্ত আমরা দেখি। ফাংশনিং অ্যাজ তার কাজ করে, অ্যাজ হিসেবে, মতো, কি হিসেবে কাজ করে, আ মিনিংফুল ইউনিট একটা অর্থপূর্ণ একক হিসেবে কাজ করে।
কোথায় কাজ করে? পরের অংশটুকু দেখি, উইদিন আ সেন্টেন্স অর ক্লজ, কোনো একটা বাক্যে বা বাক্যের অংশের মধ্যে সে কাজ করে। তাহলে আমরা পুরোটা আরেকবার দেখি। ইন ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামারে, আ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ টু অর মোর ওয়ার্ডস। ফ্রেজ হচ্ছে দুই বা দুইয়ের বেশি ওয়ার্ডের একটা দল বা গুচ্ছ, ফাংশনিং অ্যাজ মিনিংফুল ইউনিট, যে একটি অর্থপূর্ণ একক হিসেবে কাজ করে, উইদিন আ সেন্টেন্স অর ক্লজ, কোনো বাক্য বা বাক্যাংশের মধ্যে একটা অর্থপূর্ণ একক হিসেবে কাজ করে, এবং যেখানে দুই বা দুইয়ের বেশি ওয়ার্ড থাকে তারাই হচ্ছে ফ্রেজ। তবে এইখানে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই যে ফ্রেজ হবে, সেই ফ্রেজের মধ্যে কিন্তু পাশাপাশি একসাথে সাবজেক্ট এবং ভার্ব থাকতে পারবে না। অর্থাৎ একটা ফ্রেজ যখন হবে, সেই ফ্রেজের মধ্যে যদি নাউন থাকে শুধু নাউন থাকবে, আর ভার্ব থাকলে শুধু ভার্ব থাকবে, বা এই গ্রুপগুলো আলাদা থাকবে, অর্থাৎ পাশাপাশি সাবজেক্ট এবং ভার্ব থাকবে না, তাহলে সেটা কিন্তু আবার অন্য একটা গ্রামার ফাংশনে চলে যাবে। তো সেটা নিয়ে, সেই গ্রামারটার নাম হচ্ছে ক্লজ, সেটা নিয়ে আমি আলাদা ভিডিও দেবো ইনশাল্লাহ, তোমরা আলাদা ভিডিও দেখতে পাবে। এখন আসো আমরা একটু বাংলায় দেখি। বাক্যের এমন একটি গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ একক, ফ্রেজটা অবশ্যই গুরুত্বপূর্ণ। বাক্যের এমন একটি অর্থপূর্ণ একক, একটা মানে যার অর্থ রয়েছে, একটা পূর্ণাঙ্গ অর্থ রয়েছে, অর্থপূর্ণ একক বা শব্দগুচ্ছ, হ্যাঁ, বা শব্দগুচ্ছ যার মধ্যে দুই বা তার বেশি শব্দ থাকতে পারে, এবং এর মধ্যে কর্তা ক্রিয়া পাশাপাশি থাকবে না। অর্থাৎ ইংরেজিতে যদি বলি সাবজেক্ট এবং ভার্ব, কর্তা ক্রিয়া সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি থাকে না। যদি সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি থাকে তাহলে কিন্তু ক্লজ হয়ে যাবে, তখন আর ফ্রেজ থাকবে না, সেটি হয়ে যাবে ক্লজ। কিন্তু আমরা আলোচনা করছি ফ্রেজ নিয়ে। তাহলে ফ্রেজ হচ্ছে একের বেশি শব্দ, একাধিক শব্দ বা শব্দগুচ্ছ যেখানে দুই বা দুইয়ের বেশি শব্দ থাকবে, এবং সেটা একটা অর্থপূর্ণ একক হিসেবে কোনো বাক্যে বা কোনো বাক্যাংশের মধ্যে সে কাজ করতে পারবে, কিন্তু পাশাপাশি সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমি একটু ধীরে ধীরে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। এখন আমরা আসো দেখি টাইপস অফ ফ্রেজ, ফ্রেজের টাইপগুলো দেখি। আমরা ফ্রেজের বিস্তারিত একটু পরে দেখব, আমরা শুধু টাইপটা দেখি। যেমন কমন টাইপস অফ ফ্রেজ ইনক্লুড নাউন ফ্রেজ। দেখো ফ্রেজের টাইপগুলোর মধ্যে একটা প্রথম টাইপ হচ্ছে বা প্রথম ধরন হচ্ছে নাউন ফ্রেজ। যেমন দ্য ইয়াং ম্যান, এখানে দেখো ম্যান, এই যে দ্য ইয়াং ম্যান, এখানে দাটা হচ্ছে আর্টিকেল, এটাকে আমরা আর্টিকেলকে আমরা অ্যাডজেক্টিভের একটা পার্ট বলতে পারি, এটা অ্যাডজেক্টিভের একটা পার্ট আর্টিকেল। ইয়াং হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং ম্যানটা হচ্ছে নাউন। আমাদের অবশ্যই পার্টস অফ স্পিচ ভালো করে বুঝতে হবে। আমরা যে কোনো গ্রামার শিখতে যাই না কেন, যে কোনো গ্রামার প্র্যাকটিস করি না কেন, আগে আমাদের পার্টস অফ স্পিচ খুব ভালো করে শিখতে হবে। তাহলে দেখো আমরা এখানে আবার ফিরে আসি, দ্য ইয়াং ম্যান, তাহলে ম্যানটাই হচ্ছে আমাদের মূল ওয়ার্ড, অথবা আমরা যদি ইংলিশে বলি তাহলে এটা হবে হেড ওয়ার্ড, অর্থাৎ প্রধান ওয়ার্ড বা প্রিন্সিপাল ওয়ার্ড। এই ম্যানটাকে কেন্দ্র করে দ্য ইয়াং এই শব্দ দুটো এসছে, তাই এই ম্যানটা যেহেতু নাউন, তাই এইটুকু হচ্ছে নাউন ফ্রেজ। এরপরে আসি আমরা ফ্রেজের ধরনে যাই, বিস্তারিত আমরা পরে দেখব। যেমন ভার্ব ফ্রেজ ইজ ড্রাইভিং। তারপরে আসি আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ ভেরি কোল্ড অ্যান্ড ডার্ক, যেটা আমি বলছিলাম যে কোন ওয়ার্ডটাকে আমরা গুরুত্ব দিচ্ছি, বা হেড ওয়ার্ড কোনটা, মূল ওয়ার্ড প্রধান ওয়ার্ড কোনটা, সেটাকে আমরা খেয়াল রাখবো। তো এখানে প্রধান ওয়ার্ড হচ্ছে কোল্ড অ্যান্ড ডার্ক, তাই কোল্ড অ্যান্ড ডার্ক যেহেতু অ্যাডজেক্টিভ, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে আমরা দেখি অ্যাডভার্ব ফ্রেজ, অথবা আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে কোয়াইট স্লোলি, এটা একটা উদাহরণ আর কি, আমরা বিস্তারিত দেখব একটু পরে। কোয়াইট স্লোলি। এরপরে আমরা দেখি প্রিপোজিশনাল ফ্রেজ, ইন ফার্স্ট প্লেস। এই প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে একই শর্ত, সেটা হচ্ছে প্রিপোজিশন শুরুতে থাকতে হবে, এটা একটা শর্ত, আর দ্বিতীয় শর্ত হচ্ছে সেটা হেড ওয়ার্ড হতে হবে, অর্থাৎ সেই ওয়ার্ডটাকে আমরা মূল ওয়ার্ড হিসাবে ধরবো কিনা বা মূল গুরুত্ব পাচ্ছে কিনা সেটা দেখতে হবে। শুরুতে থাকলেই হবে না, সেই ওয়ার্ডটা আবার মূলত গুরুত্ব থাকতে হবে, অর্থাৎ হেড ওয়ার্ড বা মূল ওয়ার্ড হতে হবে, তাহলেই সেটা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমরা দেখলাম ফ্রেজ 5 প্রকার: নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ। চলো আমরা এবার একটু করে বিস্তারিত দেখে নিই, সামান্য একটু। প্রথমে আসছে এক্সাম্পল হিসেবে নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ হচ্ছে কি? আ নাউন ফ্রেজ ইজ বিল্ট, নাউন ফ্রেজ
কিভাবে গঠিত হয়? নাউন ফ্রেজ ইজ বিল্ট, নাউন ফ্রেজ গঠিত হয় অ্যারাউন্ড আ সিঙ্গেল নাউন, একটা একক নাউনকে কেন্দ্র করে একটা নাউন ফ্রেজ গঠিত হয়। যেমন পিপল, পিপলটাই হচ্ছে আমাদের এখানে মূল ওয়ার্ড এবং হেড ওয়ার্ড, এই পিপলকে কেন্দ্র করে আসছে অফ বাংলাদেশ, যেমন পিপল অফ বাংলাদেশ। তাহলে এই তিনটা ওয়ার্ড কিন্তু একটা বিষয়কে একটা গ্রুপ বা একটা দলে প্রকাশ করছে, এই তিনজন মিলে, তিনটি ওয়ার্ড মিলে একটা গুচ্ছ, একটা গ্রুপ, তাই পিপল অফ বাংলাদেশ হচ্ছে নাউন ফ্রেজ। এরপরে দিস ওয়ান্ডারফুল ক্যাটস, এখানে ক্যাটসটা হচ্ছে আমাদের মূল ওয়ার্ড, ক্যাটসটা হচ্ছে নাউন, এবং দিস ওয়ান্ডারফুল, এই দিস বলতে সংখ্যা বা এগুলো বা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এবং ওয়ান্ডারফুল সেটা কেমন সেটা বোঝানো হচ্ছে। কিন্তু আমাদের মূল ওয়ার্ডটা, হেড ওয়ার্ডটা হচ্ছে ক্যাট, এবং ক্যাট এখানে প্লুরাল আছে, ক্যাটস আছে, কিন্তু ক্যাটটা হচ্ছে আমাদের যেহেতু নাউন, তাই এই অংশটুকু হচ্ছে দিস ওয়ান্ডারফুল ক্যাটস, এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ। পরের অংশ আমরা দেখি লটস অফ ইয়ামি চকোলেটস, এখানে চকোলেটসটা হচ্ছে আমাদের মূল ওয়ার্ড, তাই লটস মানে প্রচুর, একটা সংখ্যা বোঝাচ্ছে, অফ ইয়ামি, ইয়ামি মানে কেমন সেটা বোঝাচ্ছে, খুব মজাদার টেস্টি। চকোলেটস, চকোলেটসটা যেহেতু আমাদের মূল হেড ওয়ার্ড, মূল ওয়ার্ড বা প্রিন্সিপাল ওয়ার্ড, তাই লটস অফ ইয়ামি চকোলেট পুরোটাই হচ্ছে আমাদের একটি ফ্রেজ, এবং এটি হচ্ছে নাউন ফ্রেজ। এবং আমি বলেছিলাম হয়তো, আবারও বলছি যে ফ্রেজ কিন্তু একটা পার্টস অফ স্পিচ হবে। লটস অফ ইয়ামি চকোলেট, এখানে ওয়ার্ড যদিও চারটা, কিন্তু এখানে পার্টস অফ স্পিচ একটা, প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা পার্টস অফ স্পিচ, কিন্তু যখন তারা ফ্রেজ হয়ে যাবে তখন যত বড়ই হোক না কেন পুরোটা মিলে একটা পার্টস অফ স্পিচ হবে। এরপরে আমরা দেখি বুকস অ্যাবাউট লিবারেশন ওয়ার, তাহলে এখানে আমাদের মূল ওয়ার্ড হচ্ছে বুকস, তাই বুকস অফ লিবারেশন ওয়ার্ড পুরোটা মিলেই হচ্ছে নাউন ফ্রেজ, এবং এটি একটি পার্টস অফ স্পিচ। যেভাবে আমাদের পিপল অফ বাংলাদেশ একটা পার্টস অফ স্পিচ, দিস ওয়ান্ডারফুল ক্যাটস একটা পার্টস অফ স্পিচ, লটস অফ ইয়ামি চকোলেটস একটা পার্টস অফ স্পিচ, এবং এরা হচ্ছে নাউন। বুকস অ্যাবাউট লিবারেশন ওয়ার, এটাও একটা পার্টস অফ স্পিচ, এবং এটা হচ্ছে নাউন, যেহেতু এরা ফ্রেজ হয়ে গিয়েছে। এবং শেষেরটা দেখি প্রিটি টিন এইজার গার্লস, অর্থাৎ এই যে গার্লসটা, এইটাই হচ্ছে আমাদের মূল ওয়ার্ড, এর সাথে প্রিটি এবং টিন এজার আসছে, এই তিনটা মিলে হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, এবং এটি হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। তার মানে আমরা মনে রাখার চেষ্টা করব আমাদের পার্টস অফ স্পিচ কিন্তু একটাই হবে, একটা পার্ট হিসেবে আমাদের ধরতে হবে, অর্থাৎ এরা পুরোটাই আমরা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ধরতে পারি। অর্থাৎ আমরা জানি যে সাবজেক্টেও নাউন বা প্রোনাউন বসে অথবা নাউন ফ্রেজ বসে, এবং অবজেক্টেও কি বসে, নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজ বসে, তাই আমরা ধরে নিচ্ছি এরা সাবজেক্ট অথবা অবজেক্ট, এবং এরা হচ্ছে নাউন ফ্রেজ, এটা হচ্ছে মূল কথা। এরা সাবজেক্টেও বসতে পারে, অবজেক্টেও বসতে পারে, এবং এরা হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। আমি বারবার বলছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। দেখো শেষের অংশটা, মেমোরিজ অফ প্রাইড অ্যাজ ওয়েল অ্যাজ অফ সরো অ্যান্ড গ্রিফ। মেমোরিজ, মেমোরিজ মানে স্মৃতিসমূহ, অফ প্রাইড গর্বের, আনন্দের স্মৃতিসমূহ, অ্যাজ ওয়েল অ্যাজ এবং অফ সরো অ্যান্ড গ্রিফ দুঃখ এবং কষ্টের, আমাদের দুঃখ এবং কষ্টের মেমোরিজ। এই যে পুরো অংশটুকু, এই পুরো অংশটুকু হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ এখানে আমাদের মূল ওয়ার্ড হচ্ছে মেমোরি, মেমোরি প্লুরাল ফর্ম আছে, মেমোরিজ আছে, কিন্তু এই পুরোটা মিলেই হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, এবং এটি হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। এই পুরোটাই আমাদের হয় সাবজেক্টে বসবে অথবা অবজেক্টে বসবে, এবং এটা একটা পার্টস অফ স্পিচ হিসেবেই বসবে। এবং এরপরে আসি আমরা এক্সাম্পলস, ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ ইজ দ্য ভার্বাল পার্ট অফ এ ক্লজ, ক্লজ অর্থাৎ বাক্যের অংশ। আমরা বলেছি যে ক্লজ মানে পাশাপাশি যখন একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে তখন সেটি হয় ক্লজ। তাহলে ক্লজের একটা ভার্বাল অংশ হচ্ছে ভার্ব ফ্রেজ। যেমন দেখো, শি হ্যাড বিন লিভিং ইন লন্ডন, তাহলে হ্যাড বিন লিভিং, লিভিংটা হচ্ছে মূল ভার্বের সাথে হ্যাড বিন অক্সিলারি ভার্ব হিসেবে যুক্ত হয়েছে, কিন্তু এই যে তিনটা ওয়ার্ড মিলে কিন্তু একটা পার্টস অফ স্পিচ। তিনটা ওয়ার্ডকে আমরা তিনটা পার্টস অফ স্পিচ বলতে পারবো না, কারণ এরা ফ্রেজ, যখনই ফ্রেজ গঠিত হয় তখন সেটি একটা পার্টস অফ স্পিচে হিসেবেই গণ্য হয় বা বিবেচিত হয়। এরপরে আসি, আই উইল বি গোয়িং টু কলেজ নেক্সট ইয়ার, তাহলে উইল বি গোয়িং, এই যে তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ড মিলে কিন্তু আমাদের একটা পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে ভার্ব, এবং এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। যখনই ফ্রেজ হয়ে যাবে তখন পার্টস অফ স্পিচ হয়ে যাবে একটা। এরপরে বাঙালিজ ডিড নট লেট, তাহলে ডিড এবং লেট এই দুটো মিলে হচ্ছে ভার্ব, তাহলে এই দুটো মিলে হচ্ছে ভার্ব ফ্রেজ। ডিড নট লেট ইট গো আনচ্যালেঞ্জড। আ নিউ নেশন ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ ওয়াজ বর্ন, তাহলে এই যে ওয়াজ বর্ন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ। উই শুড মেক আ প্লেস
টু ওয়ার্ক ইউনাইটেডলি, আমাদের একসাথে কাজ করার, একসাথে আমরা যেন কাজ করি এরকম একটা প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি আমাদের করা উচিত। তাহলে এই যে শুড এবং মেক, শুডটা হচ্ছে মডাল অক্সিলারি, মেকটা হচ্ছে মূল ভার্ব, তাহলে শুড মেক এই দুটো মিলে হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের এক্সাম্পলে যাই। এক্সাম্পলস, অ্যাডজেক্টিভ ফ্রেজ। An adjective phrase is built around an adjective. Adjective phrase গঠিত হয় একটা অ্যাডজেক্টিভকে কেন্দ্র করে, যেটা আমি বলছিলাম যে একটা হেড ওয়ার্ড হতে হবে। He leads a very interesting life. এখানে ইন্টারেস্টিংটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং এর সাথে ভেরি যুক্ত হয়েছে, তাই ভেরি ইন্টারেস্টিং হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং এটি একটি পার্টস অফ স্পিচ। The kids are really keen on football. তাহলে এই যে really এবং keen এই দুটো মিলে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিনটা আমাদের অ্যাডজেক্টিভ এবং কিনের সাথে রিয়েলি যুক্ত হয়ে এরা একটা ফ্রেজ, একটা দল বা একটা গুচ্ছ, একটা গ্রুপ গঠিত হয়েছে। Your new dress is actually charming. তাহলে এই যে চার্মিংটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাকচুয়ালি চার্মিং এই দুটো মিলে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠিত হয়েছে, কারণ আমাদের হেড ওয়ার্ড হচ্ছে চার্মিং, মূল ওয়ার্ড হচ্ছে চার্মিং, আর এই গ্রুপটা হচ্ছে ফ্রেজ, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। The final exam were extremely difficult. ডিফিকাল্ট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং এর সাথে এক্সট্রিমলি যুক্ত হয়েছে, এই দুটো মিলে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। This chicken curry is unbelievably delicious. আনবিলিভেবলি, অবিশ্বাস্য, মানে বিশ্বাস করার মতো না, এত স্বাদের, এত মজার, এত টেস্টি, সেটা হচ্ছে ডেলিসিয়াস। আমরা ডেলিসিয়াস বলতে পারি যে খুব মজাদার, এবং ডেলিসিয়াসটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে আনবিলিভেবলি যুক্ত হয়ে এরা অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করেছে। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরের অংশে যাই, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। An adverbial phrase is built round an adverb by adding words before and or after it. তাহলে অ্যাডভার্বিয়ালের শুরুতে বা শেষে, অর্থাৎ আগে বা পরে, এবং অ্যাডভার্বিয়ালের সাথে আরও অ্যাডভার্বের সাথে আরও অ্যাডভার্ব যুক্ত করে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ পেতে পারি। যেমন দ্য ইকোনমি ইজ রিকভারিং ভেরি স্লোলি। তাহলে স্লোলিটা আমাদের মূল ওয়ার্ড, এর সাথে আমাদের ভেরি যুক্ত হয়েছে, দুটোই অ্যাডভার্ব এবং দুটো মিলে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। They wanted to leave the country as fast as possible. তাহলে তারা ফাস্ট, খুব দ্রুত দেশটি ত্যাগ করতে চেয়েছিল, যত দ্রুত সম্ভব। তাহলে as fast as possible পুরো অংশটুকুই হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। Birds are flying so fast, এই যে দুটো ওয়ার্ড, এরা দুটো মিলেই আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফাস্ট হচ্ছে আমাদের হেড ওয়ার্ড এবং এর সাথে সো যুক্ত হয়েছে, এবং সো ফাস্ট এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। She reads her books often repeatedly হচ্ছে আমাদের মূল হেড ওয়ার্ড, এর সাথে often যুক্ত হয়েছে, often repeatedly হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তোমরা দেখতে পাচ্ছ নিচে দাগ দেওয়া বা আন্ডারলাইন করা আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সাবিনা প্র্যাকটিসেস ম্যাথ টু ফ্রিকুয়েন্টলি, ঘন ঘন, বারবার, অনেক বেশি। তাহলে টু ফ্রিকুয়েন্টলি হচ্ছে ঘন ঘন, বারবার, এটাই হচ্ছে আমাদের মূল ওয়ার্ড, হেড ওয়ার্ড, এর সাথে টু যুক্ত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ নিচে আন্ডারলাইন করা আছে বা দাগ দেওয়া আছে, অবশ্যই বুঝতে পারছো। আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা এবার দেখব প্রিপোজিশনাল ফ্রেজ। ইন আ প্রিপোজিশনাল ফ্রেজ, একটা প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে দ্য প্রিপোজিশন অলওয়েজ কামস অ্যাট দ্য বিগিনিং। প্রিপোজিশন সবসময় শুরুতে বসে বা শুরুতে থাকে, কিন্তু আমাদের মনে রাখতে হবে শুধু ওই ফ্রেজের বা গ্রুপের শুরুতে বসলেই হবে না, সেটি হেড ওয়ার্ড বা মূল ওয়ার্ড হতে হবে বা সেটির ওপরে জোর থাকতে হবে, এমফ্যাসিস, জোর, গুরুত্ব প্রদান করতে হবে। যদি সেটির ওপরে গুরুত্ব বুঝায় তবেই কিন্তু সে প্রিপোজিশনাল ফ্রেজ হবে। যেমন দেখো, আই ওয়ান্ট টু লিভ নেয়ার দ্য সি, আমি সমুদ্রের পাশে থাকতে চাই। তাহলে নেয়ার, এই যে নেয়ার প্রিপোজিশন, এটা শুরুতে ওই গ্রুপের শুরুতে বসেছে এবং এই নেয়ারের প্রতি জোরটা, ঝোঁকটা বা প্রেশারটা বেশি দেওয়া হচ্ছে, চাপটা বেশি দেওয়া হচ্ছে, বা এইটাই হচ্ছে আমাদের মূল ওয়ার্ড, হেড ওয়ার্ড। তাই এই যে নেয়ারটা হেড ওয়ার্ড হওয়ার কারণে এবং এটা প্রিপোজিশন হওয়ার কারণে এবং এটা যেহেতু ওই গ্রুপের বা ওই ফ্রেজের বা ওই গুচ্ছের শুরুতে বসেছে, তাই সে এই অংশটুকু নেয়ার দ্য সি, এই অংশটুকু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আশা করি তোমরা বুঝতে পারছো। নোবডি ক্যান লিভ ফর এভার, তাহলে ফর এভার, ফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ফর শুরুতে রয়েছে এবং ফর হচ্ছে প্রিপোজিশন, এই জন্য ফর এভার হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। উই নো হিম ফ্রম এক্সপিরিয়েন্স, আমরা তাকে অভিজ্ঞতার মাধ্যমে চিনি, অর্থাৎ
তার সাথে আমাদের পূর্ব পরিচয় রয়েছে, সে কেমন, তার আচার আচরণ, কথাবার্তা, তার বলার স্টাইল, সবকিছু আমরা জানি। হ্যাঁ, তার সাথে আমরা পরিচিত, এই হিসাবে আমরা তাকে চিনি। উই নো হিম ফ্রম এক্সপেরিয়েন্স, আমরা তাকে অভিজ্ঞতা থেকে চিনি, অর্থাৎ পূর্বে সে ভালো না খারাপ, বা তার কি অবস্থা, কথাবার্তার ধরন কেমন, সে কথা রাখে কিনা, এই সব কিছু বুঝে আমরা তাকে চিনি। ফ্রম এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা থেকে বা পূর্বে জানাশোনা থেকে। শি ট্রাইড দ্য সাম উইদাউট হেল্প, সে এই অঙ্কটা বা এই কাজটা চেষ্টা করেছিল উইদাউট হেল্প, কোনো সাহায্য ছাড়া। তাহলে উইদাউট ছাড়া, এই যে উইদাউট এর প্রতি জোর প্রদান করা হচ্ছে, এটাই হচ্ছে হেডওয়ার্ড। তাই উইদাউট হেল্প হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য গার্ল ওয়াজ প্লেয়িং, মেয়েটি খেলা করছিল। আন্ডার, কোথায় খেলা করছিল? আন্ডার, নিচে। দ্য কিচেন টেবিল, কিচেন টেবিলে খেলা করছিল না, কিচেন টেবিলের নিচে খেলা করছিল। তাই এই যে আন্ডার শব্দটাকে, অর্থাৎ এই যে প্রিপোজিশন আন্ডার, এইটাকে বেশি জোর দেওয়া হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই এটা হচ্ছে আমাদের হেডওয়ার্ড। এই হেডওয়ার্ড হওয়ার কারণে, এবং এটা প্রিপোজিশন, এটা ওই ফ্রেজের ওই গ্রুপের শুরুতে বসেছে এবং সেটাই হেডওয়ার্ড হিসেবে কাজ করছে। তাই আন্ডার দ্য কিচেন টেবিল এইটুকু হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে তোমরা কমেন্ট করতে পারো, প্রশ্ন করতে পারো, এবং তোমরা কি সম্পর্কে জানতে চাও আমাকে বলতে পারো। তাহলে এই ছিল আমাদের আজকের মতো। থ্যাঙ্কস টু ইউ অল। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।